রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তো যথাসময়ে আজকে আমি হাজির হয়ে গিয়েছি বাংলা ক্লাসে। আমি মাহানাজ আক্তার, প্রভাষক বাংলা। শিক্ষার্থীরা, স্নেহ, মায়া, মমতা এগুলো হচ্ছে মানুষের সহজাত প্রবৃত্তি। আর মানুষের একটি অন্যতম গুণ হচ্ছে মানবিকতা। আসলে মানবিকতাই একটি মানুষকে শ্রেষ্ঠত্বের মর্যাদায় আসীন করে তুলতে পারে। আর এই মানবিকতার জন্য প্রয়োজন হয় সহানুভূতি। আর এরকমই একটি বিষয় নিয়ে শিক্ষার্থীরা, তোমাদের বাংলা প্রথম পত্রে একটি ছোট গল্প আছে। গল্পটির নাম আহ্বান। লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই গল্পের মূল যে বিষয়গুলো আমরা জানতে পারব তা হলো ধর্মীয় বিভেদ, শ্রেণী বৈষম্য, গোঁড়ামি, কুসংস্কার, সংকীর্ণ মনা ঘুচে যেতে পারে কেবলমাত্র স্নেহ, মায়া, মমতা এবং উদার মানবিকতার জন্য। সেই সাথে লেখক এই গল্পটিতে গ্রামীণ জীবনের সেই সহজ সরল দৈনন্দিন চালচিত্র তুলে ধরেছেন। প্রিয় শিক্ষার্থীরা, এই গল্পটিতে যাওয়ার আগে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা খুব মনোযোগ সহকারে দেখো, বোর্ডে একটু খেয়াল করো যে গল্পটির নাম আহ্বান। হ্যাঁ, আমরা বানান কিন্তু লিখতেছি আহ্বান, কিন্তু গল্পটি হচ্ছে উচ্চারণ হচ্ছে তোমার উচ্চারণ আহ্বান। আহ্বান, হ্যাঁ, বানানটা হচ্ছে আহ্বান আর কি বানান, আর হলো উচ্চারণ হচ্ছে আহ্বান। কেননা আমরা জানি যে হয়ের সঙ্গে ব যুক্ত হলে ব মহাপ্রাণ রূপে উচ্চারিত হয়। এ কারণে বয়ের মহাপ্রাণ রূপ হলো ভ। এ কারণে এর উচ্চারণ হচ্ছে আহ্বান। অনুরূপভাবে জিহ্বা, হ্যাঁ, জিহ্বা আমরা বানানটা কি লিখি? জি জয় রস্যিকার হ বয়াকার বা জিহ্বা, কিন্তু এর উচ্চারণটা হবে জিহ্বা। জিহ্বা উচ্চারণটা আমরা এটা করব আর বানানটা এটা লিখব। এই আহ্বান শব্দের অর্থ হচ্ছে ডাকা, ডাকা বা ডেকে আনা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কিন্তু এটা নিয়ে আসে প্রশ্ন, অনেক সময় জ্ঞানমূলক প্রশ্ন আসে যে আহ্বান শব্দের উচ্চারণ কি হবে। হ্যাঁ, উচ্চারণের রূপটি হচ্ছে আহ্বান। এরপরে শিক্ষার্থীরা খেয়াল করো লেখকের নামের বানানগুলো নিয়ে। লেখকের নামের বানানগুলো দেখো। বিভূতি ভয় দীর্ঘকার, হ্যাঁ, দুটো ভ আছে এখানে, ভয় দীর্ঘকার, আর মূর্ধন্য স মূর্ধন্য ন। হ্যাঁ, আমরা জানি মূর্ধন্য স এর পরে মূর্ধন্য ন বসে নত্যবিধানের নিয়ম অনুসারে। শিক্ষার্থীরা, এই দুটো শব্দের আমরা অর্থ একটু জেনে নেই। বিভূতি শব্দের অর্থ হচ্ছে ঈশ্বরের ঐশ্বর্য, ঈশ্বরের ঐশ্বর্য বা শক্তি। আর ভূষণ শব্দের অর্থ হচ্ছে অলংকার। আর বন্দ্যোপাধ্যায় পারিবারিক উপাধি, পারিবারিক উপাধি। তাহলে খেয়াল করো শিক্ষার্থীরা যে বিভূতি শব্দের অর্থ হচ্ছে ঈশ্বরের ঐশ্বর্য বা শক্তি,
এবং ভূষণ শব্দের অর্থ হচ্ছে অলংকার, আর বন্দ্যোপাধ্যায় পারিবারিক উপাধি। তো মোটামুটি এই আমরা জানলাম যে আহ্বান শব্দের উচ্চারণ আমরা কিভাবে করব, আহ্বান। আর হলো বিভূতিভূষণ শব্দের অর্থ কি, বানান এবং বন্দ্যোপাধ্যায় বানানটা খেয়াল করো, দুটোই কিন্তু জফালা, নয় দয় জফালা ওকার, আর পাধ্যায় জফালা ভয় জফালা আকার। হ্যাঁ, দুটোতে কিন্তু জফালা আছে। তোমরা কিন্তু প্রায় এই দুটো বানান ভুল করো। বানানের ব্যাপারে যথেষ্টভাবে তোমরা খেয়াল রাখবে, কেননা বানান ভুল হলে, লেখকের নামের বানান ভুল হলে পুরো নাম্বারই কাটা যায়। আর বাংলার ক্ষেত্রে কিন্তু তোমরা বানানগুলো ভালো মতো খেয়াল করবে, বানান ভুল হলে অবশ্যই নাম্বার কাটা যাবে। আর তাছাড়া বানান ভুল হলে অনেক সময় অর্থেরও পরিবর্তন হয়ে যায়। আহ্বান একটি ছোট গল্প, এবং এই ছোট গল্প থেকে আমরা যে সকল বিষয় জানতে পারবো সেগুলো একটু খেয়াল করো। আহ্বান গল্পের মধ্যে মোট চরিত্র আছে 16টি। মোট চরিত্র সংখ্যা 16টি। নারী চরিত্র 4টি, পুরুষ চরিত্র 12টি। এই হলো মোট 16টি চরিত্র। এই নারী চরিত্র 4টির মধ্যে আছে বুড়ি, যে প্রধান নারী চরিত্র বুড়ি। এরপরে আছে ঘুটে গোয়ালিনী, যে কিনা লেখকের জন্য দুধ নিয়ে আসতো। তারপরে আছে হাজরা বেটার বউ, এবং সর্বশেষে আছে দিগম্বরী। এই 4টি নারী চরিত্র আমরা পাই। আর পুরুষ চরিত্র 12টি। এই 16টি চরিত্রের মধ্যে কিন্তু সংলাপ আছে 8টি চরিত্র। হ্যাঁ, সংলাপ বলেছে কয়টি চরিত্র? 8টি চরিত্র, 8টি। এইগুলো কিন্তু অনেক সময় তোমাদের পরীক্ষায় আসে। তোমরা একটু খেয়াল করবে যে মোট চরিত্র সংখ্যা, আহ্বান গল্পে মোট চরিত্র সংখ্যা হচ্ছে 16টি। এর মধ্যে নারী চরিত্র হচ্ছে 4টি নারী চরিত্র হচ্ছে বুড়ি, আর হলো হাজরা বেটার বউ, ঘুটে গোয়ালিনী এবং দিগম্বরী। আর পুরুষ চরিত্র 12টি। এই 16টি চরিত্রের মধ্যে সংলাপ আছে 8টি চরিত্র। বুড়ি হলো এই গল্পের, এই ছোট গল্পের প্রধান নারী চরিত্র। বুড়ির বিধবা, বুড়ির স্বামী মারা গিয়েছে, যে কিনা করাতের কাজ করত, জমির করাতে ছিল তার নাম। আর হলো সে ছিল নিঃসন্তান। যখন তার স্বামী বেঁচে ছিল তখন তার গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, অর্থাৎ কোনো কিছুর অভাব ছিল না। আর এখন তার স্বামী মারা যাওয়ার পরে সে বিধবা হয়েছে এবং তার অভাব অনটন শুরু হয়েছে। আর পুরুষ চরিত্রের মধ্যে প্রধান পুরুষ চরিত্র যে গল্পকথক, আহ্বান গল্পটি কিন্তু উত্তম পুরুষের জবানিতে লেখা হয়েছে। হ্যাঁ, অর্থাৎ গল্পকথক নিজেই তার জবানিতে গল্পটি বর্ণনা করেছেন। গল্পকথক বাস করেন কলকাতায়, তেমনভাবে তিনি গ্রামের বাড়িতে যান না। এই গল্পটিতে আমরা দেখি তিনি মোট 4 বার গ্রামের বাড়িতে গিয়েছেন। তার সেই গ্রামের বাড়িতে না যাওয়ার কারণে তার ভিটে বাড়িতে সে জঙ্গল গজিয়েছে। তো এভাবে প্রথমবার যখন গল্পকথক গ্রামের বাড়িতে যান তখন তার বুড়ির সঙ্গে পরিচয় ঘটে, এবং এরপরে যতবারই গিয়েছেন, অর্থাৎ 4 বারই বুড়ির সঙ্গে তার কোনো না কোনোভাবে দেখা হয়েছে। গল্পকথক হলেন হিন্দু ধর্মাবলম্বী, আর বুড়ি হলো মুসলমান ধর্মাবলম্বী। তো মানুষের এই প্রেম ভালোবাসা, এই সম্পর্ক তৈরি হয় ধর্মের উপরে নয়, ভালোবাসার উপরে তৈরি হয়। এই কারণেই এখানে এই গল্পে আমরা দেখি বুড়ি এবং গল্পকথকের মধ্যে একটা স্নেহের সম্পর্ক তৈরি হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আসো আমরা লেখক পরিচিতি সম্পর্কে জেনে নিই।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্ম 1894 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার মুরারিপুর গ্রামে তার মামার বাড়িতে। আর পৈতৃক নিবাস হলো ওই একই জেলায় ব্যারাকপুর গ্রামে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শৈশব এবং কৈশোরকাল কাটে অত্যন্ত দারিদ্র্যে। কৈশোরকাল কাটে অত্যন্ত দারিদ্র্যে। ছোটবেলা থেকেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। তিনি 1914 সালে মেট্রিক এবং 1916 সালে আইএ পাশ করেন এবং উভয় শ্রেণীতে তিনি প্রথম বিভাগে উত্তীর্ণ হন। উপরের অংশটুকু আমি মুছে দিচ্ছি। জন্ম 1914 সালে মেট্রিক এবং 1916 সালে আইএ পাশ করেন এবং উভয় পরীক্ষায় তিনি প্রথম বিভাগে উত্তীর্ণ হন। এরপরে তিনি 1918 সালে ডিস্টিংশন সহ বিএ পাশ করেন। ডিস্টিংশন সহ মানে সেই সময় যারা 80 নম্বর পেয়ে শতকরা 80 নম্বর পেয়ে পাশ করতেন সেই ব্যাপারটিকে বলা হতো ডিস্টিংশন। তো এখন কিন্তু 80 নম্বর পাওয়া কোনো ব্যাপারই না, কিন্তু তখনকার সময় 80 নম্বর পাওয়া কিন্তু অত্যন্ত কঠিন একটা ব্যাপার ছিল। তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সেই সময় শতকরা 80 নম্বর পেয়ে তিনি বিএ পাশ করেন, আর এই ব্যাপারটিকে ডিস্টিংশন সহ বিএ পাশ করেন বলেছেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটি কালজয়ী উপন্যাস হলো পথের পাঁচালী, দুটি কালজয়ী উপন্যাস পথের পাঁচালী এবং অপরাজিতা। তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসে যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটি কালজয়ী উপন্যাসের নাম কি? হ্যাঁ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটি বিখ্যাত কালজয়ী উপন্যাস সেই পথের পাঁচালী এবং অপরাজিতা। এছাড়া তার অন্যান্য উপন্যাস সমূহ হচ্ছে আরণ্যক, দেবযান,
দৃষ্টি প্রদীপ, আরণ্যক, দেবযান, দৃষ্টি প্রদীপ এবং হলো এগুলো তার হলো উপন্যাস। এছাড়া তিনি গল্পগ্রন্থ লিখেছেন। তার গল্পগ্রন্থগুলোর নাম হচ্ছে মেঘ মল্লার, মৌরি ফুল, কিন্নর দল, এবং যাত্রাবদল। এগুলো তার গল্পগ্রন্থ। তিনি মৃত্যুবরণ করেন 1950 সালে ঘাটশিলায়। তিনি মৃত্যুবরণ করেন 1950 সালে ঘাটশিলায় তিনি মৃত্যুবরণ করেন। তো এই হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবনী আমরা জানলাম। এখন আসো আমরা এই ছোট গল্প থেকে কিছু শব্দের অর্থ এবং বানান খেয়াল করি। গোয়ালপড়া, হলভরা, দাওয়ার্থ, বারান্দা। খেয়াল করো শিক্ষার্থীরা, এই শব্দের অর্থগুলো আহ্বান ছোট গল্পের মধ্যে যে শব্দগুলো আমরা পাচ্ছি, চক্রবর্তী, হ্যাঁ এটা হলো চক্রবর্তী উপাধির সংক্ষিপ্ত রূপ। অনেক সময় আঞ্চলিক ভাষায় বলা হয় যে চক্রবর্তী মশাই, হ্যাঁ চক্রবর্তী না বলে আমরা বলি চক্রবর্তী, অর্থাৎ চক্রবর্তী উপাধির সংক্ষিপ্ত রূপ। নড়ি, নড়ি অর্থ হচ্ছে লাঠি। অন্ধের নড়ি অর্থ অসহায়ের একমাত্র অবলম্বন। করাতের কাজ, কাঠ চেরাইয়ের কাজ, অর্থাৎ কাঠ দিয়ে যারা কাঠ চেরাই করে যারা কাঠের কাজ করে তাদেরকে বলা হতো করাতি, এবং সেই কাজটিকে বলা হতো করাতের কাজ। এখানে বুড়ির স্বামী করাতের কাজ করতেন। গোলা পোড়া অর্থ গোলা ভরা, আর গোয়াল পোড়া অর্থ গোয়াল ভরা। দাওয়া শব্দের অর্থ হচ্ছে রোয়াক বা বারান্দা। এই হচ্ছে মোটামুটি তোমার আহ্বান গল্পের মধ্যে যে শব্দগুলো আমরা, যে অর্থগুলো, শব্দের অর্থগুলো আমরা পেলাম, সেগুলো আমরা এখন এতক্ষণ আলোচনা করছিলাম। এখন আসো আমরা মূল গল্পটি নিয়ে আলোচনা করি। মূল গল্পটি এখন আমরা পড়ছি, তোমরা খুব মনোযোগ সহকারে খেয়াল করবে। আহ্বান লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আহ্বান গল্পটি কিন্তু উত্তম পুরুষের জবানিতে, অর্থাৎ গল্প কথকের জবানিতে লেখা। দেশের ঘর বাড়ি নেই অনেকদিন থেকেই। পৈতৃক বাড়ি যা ছিল ভেঙে চুরে ভিটিতে জঙ্গল গজিয়েছে। এ অবস্থায় একদিন গিয়েছি দেশে কিসের একটা ছুটিতে। গল্পকথক বলছেন যে দেশে ঘর বাড়ি সেই অনেকদিন থেকেই নেই, অর্থাৎ অনেকদিন থেকে দেশের বাড়িতে অর্থাৎ গ্রামের বাড়িতে যাওয়া হয় না। এ কারণে সেই ভিটে বাড়িতে সেই জঙ্গল গজিয়ে গিয়েছে। এরকম যখন অবস্থা, সেই অবস্থায় একদিন গ্রামের বাড়িতে গিয়েছি। গ্রামের চক্রবর্তী মশাই আমার বাবার পুরাতন বন্ধু। সেই চক্রবর্তী মশাই ছিলেন গল্পকথকের বাবার পুরাতন বন্ধু। আমাকে দেখে খুব খুশি হলেন, বললেন, কতকাল পরে বাবা, মনে পড়ল দেশের কথা। প্রণাম করে পায়ের ধুলা নিলাম। বললেন, এসো এসো, বেঁচে থাকো, দীর্ঘজীবী হও, বাড়িঘর করবে না? আগে সামান্য মাইনে পাই। হ্যাঁ, সেই যে বাবার বন্ধু চক্রবর্তী মশাই, তিনি বললেন যে অনেকদিন পরে গ্রামে আসলে এখন কি গ্রামে বাড়িঘর করবে না? তখন গল্পকথক বলছে যে সামান্য মাইনে পাই, তাতে কি, গ্রামের ছেলে গ্রামে বাস করবে, এতে আর সামান্য মাইনে, বেশি মাইনে কি? আমি ঘর বাস দিচ্ছি, চালা ঘর তুলে ফেলো, মাঝে মাঝে যাতায়াত করো। আরো অনেক
কে এসে ধরলো, অন্তত খড়ের ঘর উঠাতে হবে। অনেকদিন পরে গ্রামে এসে লাগছে ভালোই। বড় আমবাগানের মধ্য দিয়ে বাজারের দিকে যাচ্ছি। গল্পকথক বড় আমবাগান, তার মধ্য দিয়ে তিনি বাজারের দিকে যাচ্ছেন। আম গাছের ছায়ায় একটি বৃদ্ধার চেহারা, ডান হাতে নড়ি ঠকঠক করতে করতে বোধহয় বাজারের দিকে চলেছে। বুড়িকে দেখেই আমি দাঁড়িয়ে গেলাম। জিজ্ঞাসা করলাম, কোথায় যাবে? বাজারে বাবা। বুড়ি উত্তর দিল, বাজারে। বুড়ি আমায় ভালো না দেখতে পেয়ে কিংবা না চিনতে পেরে ডান হাত উঁচিয়ে তালু আর ভাবে চোখের ওপর ধরল। বলল, কে বাবা তুমি? চিনলাম না তো। বুড়ি তো ভালো দেখতে পায় না, অথবা গল্পকথককে চিনতেও পারেনি। সে কারণে সেই চোখের উপরে হাত দিয়ে সে তাকিয়ে চেনার চেষ্টা করলো এবং তারপরে বলল, কে বাবা তুমি? তোমাকে তো চিনতে পারলাম না। চিনবে না, আমি অনেকদিন গায়ে আসিনি। গল্পকথক বলছেন যে আমাকে চিনবে না, আমি অনেকদিন গায়ে আসিনি, অনেকদিন গ্রামে আসিনি। তা হবে বাবা, আমি আগে তো এপাড়া ওপাড়া যাতাম আসতাম না। তিনি থাকতে অভাব ছিল না কোনো জিনিসের। গোলা পড়া ধান, গোয়াল পড়া গরু। আমি আগে, বুড়ি বলছে যে আমি আগে তো এপাড়া ওপাড়া যাওয়া আসা করতাম না, কেননা তিনি থাকতে আমার কোনো অভাব ছিল না। অর্থাৎ বুড়ির স্বামী বেঁচে থাকতে বুড়ির কোনো অভাব ছিল না। তখন গোলা ভরা ধান ছিল, গোয়াল ভরা গরু ছিল। তোমাকে তো চিনতে পারলাম না বুড়ি। আমার তো তেনার নাম করতে নেই বাবা, করাতের কাজ করতেন। বুড়ি বলছে আমার তো তেনার মানে বুড়ির স্বামীর নাম বলতে নেই। তিনি করাতের কাজ করতেন। বললাম, তোমার ছেলে আছে? কেউ নেই বাবা, কেউ নেই। এক নাত জামাই আছে, তো সে মরে ভাত দেয় না। আমার এক নাত জামাই আছে, কিন্তু সে আমাকে ভাত দেয় না। আমার বড্ড কষ্ট, ভাত জোটে না সব দিন। আমার ভাত সব দিন জোটেও না। বুড়িকে পকেট থেকে কিছু পয়সা বার করে দিলাম। লেখক এ কথা শুনে, বুড়ির এ সকল কথা শুনে তার পকেট থেকে কিছু পয়সা বের করে দিলেন। ব্যাপারটা এখানেই চুকে যাবে ভেবেছিলাম, কিন্তু তা চুকলো না। পরের দিন সকালে ঘুম থেকে উঠেছি, এমন সময় সে বুড়ি লাঠি ঠকঠক করতে করতে হাজির উঠোনে। থাকিয়া গেটি খুড়োর বাড়ি। তিনি বললেন, ও হলো জমির করাতের স্ত্রী, অনেকদিন আগে মরে গিয়েছে জমির। পরের দিন যখন গল্পকথক ঘুম থেকে উঠেছে, সেই সময় বুড়ি সেই ঠকঠক করতে করতে সেই গল্পকথকের খুঁজে সেই বাড়িতে এসে হাজির। গল্পকথক থাকে না গেটি খুড়োর এক দূর সম্পর্কের আত্মীয়ের বাড়িতে, গেটি খুড়োর বাড়িতে। তিনি বললেন, সেই আত্মীয়ই বললেন যে ও হলো জমির করাতের স্ত্রী, অনেকদিন আগে জমির করাতে মারা গেছে। বুড়ি উঠোনে দাঁড়িয়ে ডাকলো, ও বাবা। বোধহয় চোখে একটু কম দেখি। বললাম, এই যে আমি এখানে। আমার খুড়োমশাই বুড়িকে বুঝিয়ে দিলেন আমি কে। আমার খুড়োমশাই অর্থাৎ গল্পকথকের খুড়োমশাই বুঝিয়ে দিলেন যে গল্পকথক কে হন। সে উঠোনের কাঁঠাল তলায় বসে আপন মনে খুব খানিকটা বকে গেল। পরদিন কলকাতা চলে গেলাম, ছুটি ফুরিয়ে গেল। পরদিন গল্পকথক কলকাতায় ফিরে আসলেন। কয়েক মাস পরে জ্যৈষ্ঠ মাসে গরমের ছুটিতে আমার নতুন তৈরি খড়ের ঘরখানাতে এসে উঠলাম। কয়েক মাস পরে, সেই জ্যৈষ্ঠ মাসে দ্বিতীয়বার গল্পকথক কখন গ্রামে গেলেন? জ্যৈষ্ঠ মাসে। জ্যৈষ্ঠ মাসে গরমের ছুটিতে সেই তার নতুন তৈরি ঘরখানাতে গিয়ে উঠলেন। কলকাতাতে কর্মব্যস্ত এই কমাসের মধ্যে বুড়িকে একবারও মনে পড়েনি, বা এখানে এসেও মনে হঠাৎ হয়তো হতো না, যদি সে তার পরের দিনই সকালে আমার ঘরের নিচু দাওয়ায় এসে না বসে পড়ত। এই কমাসে কিন্তু বুড়িকে একবারের জন্য গল্পকথকের মনে পড়েনি। এখনো হয়তো বা মনে পড়তো না, কিন্তু বুড়ি নিজে থেকেই সে গল্পকথকের উঠোনে এসে বসে পড়েছে। বললাম, কি বুড়ি, ভালো আছো? ময়লা ছেঁড়া কাপড়ের প্রান্ত থেকে গোটা কতক আম খুলে আমার সামনে মাটিতে রেখে বলল, আমার কি মরণ আছে রে বাবা? জিজ্ঞাসা করলাম, ও আম কিসের? দন্তহীন মুখে একটু হাসবার চেষ্টা করে বলল, ও গোপাল আমার, তোর জন্য নিয়ে আলাম।
গাছের আম বেশ কড়া মিষ্টি, খেয়ে দেখ এখন। সে জিজ্ঞাসা করলো যে সে দন্তহীন মুখে সেই ছেঁড়া কাপড়ের প্রান্ত থেকে গোটা কতক আম খুলে গল্পকথকের সামনে রাখল। গল্পকথক তখন জিজ্ঞেস করলো, ও আম কিসের? সেই দন্তহীন মুখে একটু হাসবার চেষ্টা করে বলল, ও গোপাল আমার, তোর জন্য আনলাম। যেন নিজের ছেলের সঙ্গে যেভাবে কথা বলে বুড়ি, ঠিক সেভাবে সেই স্নেহের সুরে সেই গল্পকথকের সঙ্গে কথা বলছে যে ও আমার গোপাল, ও মোর গোপাল, তোর জন্যই নিয়ে আনলাম। গাছের আম বেশ কড়া মিষ্টি, খেয়ে দেখ এখন। হ্যাঁ, আবার তার সামনে খেতে বলছে। বড় ভালো লাগলো, গ্রামে অনেক দিন থেকে আপনার জন কেউ নেই। একটা ঘনিষ্ঠ আদরের সম্বোধন করার লোকের দেখা পাইনি বাল্যকালে মা পিসিমা মারা যাওয়ার পর থেকে। বুড়ির সেই ও আমার গোপাল, এই যে স্নেহের ডাক, এই ডাক শুনে গল্পকথকের বড়ই ভালো লাগলো। সে তার মা এবং পিসিমা মারা যাওয়ার পরে সেই মাতৃস্থানীয় যারা ছিলেন তারা মারা যাওয়ার পরে এমন সুরে তাকে আর কেউ ডাকেনি। তাই অনেকদিন পরে এমন ডাক বুড়ির মুখে শুনে গল্পকথকের বড়ই ভালো লাগলো। বুড়ি বলল, খাও কোথায়? হ্যাঁ বাবা, খুড়ো মশাইয়ের বাড়ি। বেশ যত্ন করে তো ওনারা? তা করে। দুধ পাচ্ছ ভালো? ঘুটি গোয়ালিনী দেয়, মন্দ না। বুড়ি আবার জিজ্ঞেস করছে যে তুমি খাওয়া দাওয়া কোথায় করো? তুমি দুধ কোথায় খাচ্ছ? কে দিচ্ছে? ঘুটি গোয়ালিনী দুধ দিচ্ছে, মন্দ নয়। ও বাবা, ওর দুধ অর্ধেক জল, দুধ খেতে পাচ্ছ না ভালো, সে বুঝেছি। বুড়ি সেই ঘুটি গোয়ালিনের কথা শুনে বলছে যে ওর দুধে তো অর্ধেক জল মেশানো, তুমি যে দুধ ভালো খেতে পাচ্ছ না সে আমি বুঝতে পেরেছি। পরদিন সকাল হয়েছে সবে, বুড়ি দেখি উঠোনে এসে ডাকছে, ও গোপাল। বিছানা ছেড়ে উঠে বললাম, আরে এত সকালে কি মনে করে? হাতে কি? বৃদ্ধা হাতের নড়ি আমার দাওয়ার গায়ে ঠেস দিয়ে রেখে বলল, এক ঘটি দুধ আনলাম তোর জন্য। সে কি, দুধ পেলে কোথায় এত সকালে? সে বুড়ি সেই গল্পকথকের জন্য, তার গোপালের জন্য এক ঘটি দুধ নিয়ে এসেছে। যখন শুনেছে যে তার গোপাল ভালো দুধ খেতে পাচ্ছে না, অর্ধেক জল মেশানো দুধ খেতে হচ্ছে, একথা শুনেই পরের দিন সকালেই বুড়ি এক ঘটি দুধ নিয়ে আসলো তার গোপালের জন্য। তখন গল্পকথক জিজ্ঞেস করছেন যে এই দুধ তুমি কোথায় পেলে? আমায় মা বলে ডাকে ওই হাজরা বেটার বউ, তারও কেউ নেই। মোর চালাঘরের পাশে ওর চালাঘর, ওরে কাল রাত্রিরে বলে রেখে দিয়েছিলাম, বলি বউ আমার, গোপাল দুধ খেতে পায় না। তাই আজ ভোরে উঠে দেখি আমায় ডাকছে, মা উঠো, তোমার গোপালের জন্য দুধ নিয়ে যাও। সে হাজরা বেটার বউ বুড়ির চালাঘরের পাশে তার চালাঘর, সেই দুধ জোগাড় করে দিয়েছে বুড়িকে তার গোপালের জন্য। আচ্ছা কেন বলো তো তোমার এসব? গল্পকথক এটা ভেবে অবাক হলেন যে তার পয়সা কড়ি নেই। এজন্যই সে গল্পকথক বলছে যে আচ্ছা কেন বলো তো এসব তোমার? এরকম আর কখনো এনো না, কত পয়সা দাম দিতে হবে বলো, কতটা দূর? বুড়ি একটু ঘাবড়ে গেল, ভয়ে ভয়ে বলে, কেন বাবা, পয়সা কেন? পয়সা না তো তুমি দুধ পাবে কোথায়? বুড়িকে যখন গল্পকথক পয়সা দিতে গেল তখন বুড়ি কিন্তু একটু ঘাবড়ে গেল। হ্যাঁ, বুড়ি কিন্তু এটা ভাবেনি যে দুধের বিনিময়ে পয়সা পাবে বা পয়সা দিয়ে দুধ বিক্রি করবে, এটা ভেবে কিন্তু দুধ নিয়ে আসেনি। বুড়ি তার স্নেহের টানে তার সেই স্নেহতুল্য সন্তান গোপালের জন্য যেন দুধ নিয়ে এসেছে। পয়সা না তো তুমি দুধ পাবে কোথায়? আর গল্পকথক এটা ভেবেছে যে বুড়ি গরিব মানুষ, তার পয়সা নেই, সেজন্যই গল্পকথক তাকে পয়সা দিতে গিয়েছে। ওই যে বললাম বাবা, আমার মেয়ের বাড়ি থেকে, সে হাজরা বেটার বউ, তার বাড়ি থেকে নিয়ে এসেছি। তা হোক, তুমি পয়সা নিয়ে যাও, সেও তো গরিব লোক। বুড়ি পয়সা নিয়ে চলে গেল বটে, কিন্তু সে যে দমে গিয়েছে তার কথাবার্তার ধরনে বেশ বুঝতে পারলাম। মনে একটু কষ্ট হলো বুড়ি চলে গেলে। পয়সা দিতে যাওয়া ঠিক হয়েছে কি? বুড়ির কিরকম হয়তো মন পড়ে গিয়েছে আমার উপর। স্নেহের দান এমন করা ঠিক হয়নি।
স্নেহের দান। হ্যাঁ, এই যে বুড়ি তার সন্তানের মতো মনে করে গোপালের জন্য, গল্পকথকের জন্য দুধ নিয়ে এসেছে। হ্যাঁ, এটার বিনিময়ে পয়সা দেওয়াটা ঠিক হয়নি। পরে এটা গল্পকথক বুঝতে পেরেছে যে স্নেহের দাম এভাবে পয়সা দিয়ে নির্ণয় করা সম্ভব নয়। বুড়ি কিন্তু এই অবহেলা গায়ে মাখলো না আদৌ। প্রতিদিন সকাল হতে না হতেই সে এসে জুটবে। বুড়ি কিন্তু এই অবহেলা কিন্তু গায়ে মাখলো না। সে প্রতিদিন সকালবেলা হতে না হতেই হাজির সে গল্পকথকের বাড়ির উঠোনে। ও গোপাল, এই দুটি কচি শশার জালি মোর গাছে, এই নাও, নুন দিয়ে খাও দেখি মোর সামনে। সে তার গোপালের জন্য কোনোদিন শশা নিয়ে আসে, যে আবার আদেশ করে নুন দিয়ে আমার সামনেই খেয়ে নাও, আমি দেখি। বুড়ি, তোমার চলে কি? সে গল্পকথক জিজ্ঞেস করে। ওই যারে মেয়ে বলি, ও বড্ড ভালো, লোকের ধান ভানে তাই চাল পায়, আমায় দুটো না দিয়ে খায় না, একা একা। ওই যে যারে আমি মেয়ে বলি, সে বড্ড ভালো, সে অন্যের বাড়িতে ধান ভানি, দুটো চাল পায়, আমায় দুটো না দিয়ে সে খায় না, একা থাকো। তা একদিন মোর ঘরখানা না হয় দেখতে গেলে, ও মোর গোপাল। বুড়ি সেই গল্পকথককে বলছে, তা না হয় একদিন আমার সে ঘরখানা দেখতে গেলে, ও আমার গোপাল। আমি নতুন খাজুর পাতার চেটাই বনে রেখে দিয়েছিলাম তোমারে বসতি দেওয়ার জন্য। আমি সেই নতুন খেজুর পাতার চাটাই বনে রেখেছিলাম তোমার জন্য, তোমাকে বসতে দেবার জন্য। তুমি একদিন না হয় আমার ঘর দেখতে গেলে। বুড়ি বলছে তার গোপালকে, সেই তার স্নেহের যে সন্তান তুল্য গল্পকথককে। সেবার বুড়ির বাড়িতে আমার যাওয়া ঘটে উঠল না। নানা দিকে ব্যস্ত থাকি। অনেকদিন পরে গ্রামে এসেছি তো। যে কদিন গ্রামে থাকি, বুড়ি রোজ সকালে আসতে ভুলবে না, কিছু না কিছু আনবেই। কখনো পাকা আম, কখনো পাতি লেবু, কখনো বা একছড়া কাঁচকলা কি এক ফালি কুমড়ো। পুনরায় গ্রামে এলাম 5-6 মাস পরে। দ্বিতীয়বার চলে গেলেন গল্পকথক। আবার এরপরে আসলেন 5-6 মাস পরে আশ্বিন মাসে, অর্থাৎ তৃতীয়বার গল্পকথক গ্রামে আসলেন আশ্বিন মাসে। এভাবে কিন্তু মোট 4 বার এই গল্পকথক গ্রামে এসেছিলেন। প্রথমবার এসেছিলেন কিসের একটা ছুটিতে, সেই ছুটির নাম কিন্তু তিনি উল্লেখ করেননি। দ্বিতীয়বার এসেছেন, এরপরে তৃতীয়বার আসলেন হলো 5-6 মাস পরে আশ্বিন মাসের শেষে। কয়েকদিন পরে ঘরে বসে আছি, বাইরের উঠোনে দাঁড়িয়ে কে যেন জিজ্ঞেস করলে, বাবু ঘরে আছেন গা? বাইরে এসে দেখি গত জ্যৈষ্ঠ মাসে যাকে বুড়ির সঙ্গে দেখেছিলাম, সে মধ্যবয়সী স্ত্রীলোকটি আমায় দেখে সলজ্জভাবে মাথার কাপড়টা আর একটু টেনে দেবার চেষ্টা করে সে বললে, বাবু কবে এসেছে? দিন 5-6 হলো। কেন? আমায় সেই মা পেটিয়ে দিলে, বলে দেখো গিয়ে এসে গোপাল এসেছে কিনা। সেই আমার যে সেই মা, সে আমাকে পাঠিয়ে দিল দেখতে যে গোপাল এসেছে কিনা। কে? ওই সেই বুড়ি, এখানে যিনি আসতো। তেনার বড্ড অসুখ, এবার বোধহয় বাঁচবে না। গোপাল কবে আসবে, গোপাল কবে আসবে, অস্থির। আমারে রোজ শুধায়। একবার দেখে আসুন গিয়ে, বড্ড খুশি হবে তাহলে। বিকেলের দিকে বেড়াতে যাবার পথে দেখতে গেলাম বুড়িকে। বুড়ি শুয়ে আছে একটা মাদুরের ওপর, মাথায় মলিন বালিশ। আমি গিয়ে কাছে দাঁড়াতেই বুড়ি চোখ মেলে আমার দিকে চাইল। পরে আমাকে চিনে ধর্মর করে বিছানা ছেড়ে উঠবার চেষ্টা করতেই আমি বললাম, উঠো না, ও কি? বুড়ি আহ্লাদে আটখানা হয়ে বলল, ভালো আছো অমর গোপাল? বসতে দে গোপালকে, বসতে দে। বসবার দরকার নেই, থাক। গোপাল রে ওই খাজুরের চটখানা পেতে দে। সে খেজুর পাতার যে চটখানা বুনে রেখেছিল, সেটি দিয়ে বসতে বলল। পরে ঠিক যেন আপনার মা কি পিসিমার মতো অনুযোগের সুরে বলতে লাগলো, তোর জন্য খাজুরের চাটাইখানা কতদিন আগে বনে রেখেছিলাম, ওখানা পুরনো হয়ে ভেঙে যাচ্ছে, তুই একদিনও এলি না গোপাল। অসুখ হয়েছে তাও দেখতে এলি না। সেই নিজের মানুষের মতো নিজের সেই পিসিমা, সেই মা পিসিমার মতো
অনুযোগের সুরে বুড়ি বলছে যে আমি অসুস্থ হয়ে পড়ে রয়েছি, তাও দেখতে এলি না। সেই খেজুর পাতার চাটাইখানা ভেঙে যাচ্ছে, তাও দেখতে এলি না আমাকে। বুড়ি দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। আমায় বলল, গোপাল, যদি মরি আমার কাফনের কাপড় তুই কিনে দিস। আবার বুড়ি সেই গল্পকথককে বলছে, আমি যদি মরে যাই তাহলে আমার কাফনের কাপড়খানা তুই কিনে দিস। আসবার সময় বুড়ির পাতানো মেয়েটির হাতে কিছু দিয়ে এলাম পথ্য ফলের জন্য। হয়তো আর বেশি দিন বাঁচবে না, এই অসুখ থেকে হয়তো উঠবে না। কিন্তু বুড়ি সে যাত্রা সেরে উঠল। বছর খানেক আর গ্রামে যায়নি, বোধহয় 1.5 বছরও হতে পারে। একবার শরতের ছুটির পর, তখনও 2 দিন ছুটি হাতে আছে, গ্রামে গেলাম ওই 2 দিন কাটাতে। গ্রামে ঢুকতেই প্রথমে দেখা পরশু সর্দারের বউ দিগম্বরীর সঙ্গে। সে দিগম্বরী অবাক হয়ে বলে, ওমা, আজই তুমি এলে? সে বুড়ি যে কাল রাতে মারা গিয়েছে। এরপরে গল্পকথক কিন্তু বছরখানে গ্রামে যায়নি, হয়তো বা 1.5 বছরও হতে পারে। এবার শরতের ছুটির তখন 2 দিন আরো বাকি আছে, এই 2 দিন গল্পকথক গেলেন গ্রামে ছুটি কাটাতে। এবং গ্রামে ঢুকতে না ঢুকতে কার সঙ্গে দেখা হলো? সেই পরশু সর্দারের বউ দিগম্বরীর সঙ্গে। সে দিগম্বরী বলল, তুমি আজই এলে? সে বুড়ি যে গত রাতে মারা গিয়েছে। তোমার নাম করলো বড্ড। ওর সেই পাতানো মেয়ে আজ সকালে বলছে। আমি এসেছি শুনে বুড়ির নাচ জামাই দেখা করতে এলো। আমার মনে পড়লো বুড়ি বলেছিল সেই একদিন, আমি মরে গেলে তুই কাফনের কাপড় কিনে দিস বাবা। ওর স্নেহাতুর আত্মা বহুদূর থেকে আমায় আহ্বান করে এনেছে। আমার মন হয়তো ওর ডাক এবার আর তাচ্ছিল্য করতে পারেনি। সেই আহ্বান শব্দের অর্থই হচ্ছে ডাকা বা ডেকে আনা। সেই বুড়ির যেন স্নেহাতুর আত্মা সেই গল্পকথককে বহুদূর থেকে যেন ডেকে এনেছে। বুড়ি বলেছিল যে অসুস্থ থাকা অবস্থায় আমি মরে গেলে তুই আমার কাফনের কাপড় কিনে দিস। সেই কথা গল্পকথকের এখন মনে পড়ল। গল্পকথককে যেন সেই বুড়ির স্নেহাতুর আত্মা বহু দূর থেকে ডেকে এনেছে। এবার যেন আর গল্পকথক তাকে তাচ্ছিল্য করতে পারেনি। কাপড় কিনবার টাকা দিলাম। নাচ জামাই বলে গেল, মাটি দেওয়ার সময় একবার যাবেন বাবু, বেলা 12টা আন্দাজ যাবেন। শরতের কুটুতিক্ত গন্ধ ওঠা বন ঝোপ ও মাকাল লতা দোলানো একটি প্রাচীন তিত্তিরাজ গাছের তলায় বৃদ্ধাকে কবর দেওয়া হচ্ছে। বৃদ্ধাকে কোথায় কবর দেওয়া হচ্ছে? একটি তিত্তিরাজ গাছের তলায়, প্রাচীন তিত্তিরাজ গাছের তলায় বুড়িকে কবর দেওয়া হচ্ছে। আমি গিয়ে বসলাম। আব্দুল, শকুর মিয়া, নসর, আমাদের সঙ্গে পড়তো আবেদ আলী, তার ছেলে গনি, এরা সকলে গাছের ছায়ায় বসে। লেখকের সঙ্গে পড়তো, তার নাম কি? আবেদ আলী। অনেক সময় জ্ঞানমূলক প্রশ্ন আসে যে লেখকের সঙ্গে কে পড়তো? আবেদ আলী। এরা সবাই গাছের ছায়ায় বসে আছে। প্রবীণ শকুর মিয়া আমাকে দেখে বলল, এই যে বাবা, এসো। বুড়ির মাটি দেওয়ার দিন তুমি কোণে থেকে এলে? তুমি তো জানতে না? তোমায় যে বড্ড ভালোবাসতো বুড়ি। সেই প্রবীণ শকুর মিয়া সে গল্পকথককে দেখে বলল, এই যে বাবা, এসো। বুড়ির মাটি দেওয়ার দিন তুমি কোথা থেকে এলে? তুমি তো জানতে না? বুড়ি তোমাকে বড্ড ভালোবাসতো। 2 জন জোয়ান ছেলে কবর খুঁড়ছে। কবর খুঁড়ছে কারা? অনেক সময় জ্ঞানমূলক প্রশ্ন আসে তোমাদের যে কবর খুঁড়ছে কারা? 2 জন জোয়ান ছেলে কবর খুঁড়ছে। কবর দেওয়ার পর সকলে এক এক কোদাল মাটি দিল কবরের উপর। শুকুর মিয়া বলল, দাও বাবা, তুমিও দাও। কবর দেওয়ার পরে সবাই এক এক করে কোদাল মাটি দিচ্ছে বুড়ির কবরের উপরে। তখন শুকুর মিয়া বলল যে তুমিও এক কোদাল দাও। গল্পকথককে বলল যে তুমিও এক কোদাল মাটি কবরের উপর ফেলো। দিলাম এক কোদাল মাটি। সঙ্গে সঙ্গে মনে হলো ও বেঁচে থাকলে বলে উঠত, ও মোর গোপাল। সে মাটি দেওয়ার, এক কোদাল মাটি দেওয়ার সঙ্গে সঙ্গে গল্পকথকের মনে পড়লো যে হয়তো বা যদি বেঁচে থাকতো বুড়ি, তো বলে উঠত, ও মোর গোপাল। এই ও মোর গোপাল আর গল্পকথক কখনই শুনবে না। এখানে এই যে স্নেহ, মায়া, মমতা, এই যে বুড়ির সঙ্গে
গল্পকথকের একটা আত্মিক বন্ধন, একটা আত্মার সম্পর্ক তৈরি হয়েছে, সেটা কিন্তু কোনো ধর্ম বর্ণ মানেনি। কেননা বুড়ি হলেন মুসলমান আর গল্পকথক হলো হিন্দু। এই দুই ধর্মের, এই ভিন্ন ধর্মের হওয়া সত্ত্বেও তাদের মধ্যে একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে। এই আত্মার সম্পর্কের টানেই যেন সেই গল্পকথককে ডেকে এনেছে বুড়ি। সে আহ্বান মানে ডাকা বা ডেকে আনা। সে গল্পকথককে বুড়ি সেই মৃত্যুর সময় যেন ডেকে এনেছে। কেননা গল্পকথক তো জানতো না যে বুড়ি মারা গিয়েছে। ঠিকই বুড়ি যেদিন মারা গিয়েছে তার পরের দিন গল্পকথক গিয়ে হাজির হয়েছে। গল্পকথককে বুড়ি একসময় বলেছিল যে আমার কাফনের কাপড়খানা তুই কিনে দিস। সেই আত্মিক বন্ধনের টানে গল্পকথক এবার গ্রামে এসেছে 2 দিন ছুটি কাটাতে, এবং সে কাফনের কাপড় কেনার টাকা দিয়েছে। শেষ এক কোদাল যখন বুড়ির কবরের উপর মাটি ফেলেছে, তখন গল্পকথকের মনে হলো যেন বুড়ি বেঁচে থাকলে হয়তোবা বলে উঠত, ওমর গোপাল। প্রিয় শিক্ষার্থীরা, এই গল্পটি একটা উদার মানবিক সম্পর্কের গল্প। তোমরা গল্পটি ভালো মতো পড়বে। আর এখান থেকে অনেক নৈর্ব্যক্তিক প্রশ্ন আসে, জ্ঞানমূলক প্রশ্ন আসে, এগুলো ভালো মতো বাসায় আয়ত্তে আনবে। আর কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবে। আর তোমরা কমেন্টে তোমাদের রোল নাম্বার লিখবে, উপস্থিতি তোমরা জানাবে। তোমাদের সবাইকে আল্লাহ হাফেজ।